বাংলাদেশ সিরিয়ার পর এবারে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি মোদি সরকার। বিশ্বের বিভিন্ন দেশের পর মোদি প্রশাসনের বিরুদ্ধে এবার খোদ ভারতীয় জনগণই উত্তেজিত হয়ে উঠেছে। ভারতের দিল্লিতে এখন একটাই স্লোগান, মোদি হটাও দেশ বাঁচাও। কৃষক থেকে ব্যবসায়ী কিংবা সাধারণ জনগণ সকলেই মুখরিত হয়ে উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। কিন্তু হঠাৎ কেন ভারতীয়রা এত চটেছে মোদি সরকারের উপর? ভারত কি তুষের আগুনের মতো ধিকি ধিকি করে জ্বলছে? এই প্রশ্নটাই এখন দেশটির আনাচে কানাচে ঘুরপাক খাচ্ছে, কখনো প্রকাশ্যে আবার কখনো নীরবে। সর্বত্রই কিন্তু মানুষ প্রশ্ন তুলছে। এমনটাই মন্তব্য কলকাতার একজন কলামিস্ট, প্রাবন্ধিক ও কবি মোহাম্মদ সাদউদ্দিনের। প্রত্যেকে জানে শুভেন্দু অধিকারীর একটুখানি ওই জামা প্যান্ট খুলে একটু বিস্কুটের পাতা লাগিয়ে একটুখানি খোলা ময়দানে ছেড়ে দিন, সব চুলকানি বেরিয়ে যাবে। শুধু রোহিঙ্গা আর মুসলমান তাড়ালে হবে না, খালা মমতা আর তার চোর ভাইপোকে তাড়ানোর শপথ নিয়ে বুথে 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 বাড়িতে ফিরে যাবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যেই সারা বিশ্বেই বাংলাদেশ পতনের পর, নেপাল পতনের পর এখন সারা বিশ্বে কিন্তু একটি স্লোগান, ভারত থেকে মোদিকে হটাও। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি, পদত্যাগ করেছেন নরেন্দ্র মোদি। আসলে সেই জিনিসটি কতটুকু সত্য বা মিথ্যা আজকের এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। দর্শক শ্রোতা, বাংলাদেশ শেখ হাসিনা পালানোর সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু ভারতে নরেন্দ্র মোদিকে পালানোর সুযোগও দেওয়া হবে না, এমনই কিছু মন্তব্য রয়েছে। নরেন্দ্র মোদির বাড়ির সামনে ভাঙচুর করেছে ছাত্র জনতারা। সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, ইতিমধ্যে ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের এই ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি থাকবে প্রমাণ সহকারে আজকের এই ভিডিওতে। বাংলাদেশে শেখ হাসিনার পতন হয়েছিল বেশিরভাগ 4 জন মন্ত্রীর জন্য, আর ভারতেও ঠিক নরেন্দ্র মোদী পতন হচ্ছে তার সাংবাদিক আর শুভেন্দু নামে কুলাঙ্গার ব্যক্তিদের জন্য। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ তথ্যটি জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে গণবিক্ষোভের আগুন। সেই আগুনের প্রভাব সবচেয়ে বেশি দেখা গিয়েছে দক্ষিণ এশিয়ায়। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে সরকার পতনের পর এবার নিজেদের জন্য এক বিপদ সংকেত দেখছে ভারতীয় সরকার। এই নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এখন বেশ উদ্বিগ্ন। কারণ তারা জানে এই ধরনের আন্দোলন কেবল এক দেশেই সীমাবদ্ধ নয়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি এমন আন্দোলনগুলোর সম্ভাব্য বিস্তার রোধের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপের নির্দেশ দিয়েছেন, যা ভবিষ্যতে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। অমিত শাহ ভারতের পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোকে 1974 সালের পর ভারতে সংগঠিত আন্দোলনগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করতে বলেছে। গেল জুলাই মাসের শেষ সপ্তাহে নয়াদিল্লিতে আয়োজিত ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স 2025-এ এই গবেষণার নির্দেশ দেন। এর মাধ্যমে আন্দোলনের কারণ, আর্থিক প্রভাব, ফলাফল ও আন্দোলনগুলোর পেছনে কারা ছিলেন তাদের চিহ্নিত করা হবে।
অমিত শাহ বলেন, ভারতীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর জন্য একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি তৈরি করা করবে। এর আওতায় ভারতের গোয়েন্দা সংস্থা, ইন্টেলিজেন্স ব্যুরো আইবি, রাজ্য পুলিশ এবং অপরাধ তদন্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করা হবে। আমাদের লক্ষ্য হলো দেশের মধ্যে যে কোনো ধরনের অস্থিরতা কিংবা অনুপ্রবেশকারী গোষ্ঠীর আন্দোলন প্রতিহত করা। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এমন কৌশল তৈরি করবে যা দ্রুত এবং কার্যকরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। এছাড়া সন্ত্রাসী অর্থায়ন নির্মূলের লক্ষ্যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ও সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের সহায়তায় আন্দোলনগুলোর আর্থিক দিক বিশ্লেষণ করার নির্দেশ দিয়েছে সরকার। একদিকে এই ব্যবস্থা যেমন সন্ত্রাসী নেটওয়ার্কের অবৈধ অর্থায়ন রোধ করবে, তেমনি বিভিন্ন ধর্মীয় সমাবেশ নিয়েও একটি গবেষণা পরিচালনা করা হবে বলে জানান তারা। এদিকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ও বিএসএফ এর জন্য নতুন কৌশল তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। খালিস্তানি উগ্রবাদ ও পাঞ্জাবে সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ডের মোকাবেলা করাই এর মূল লক্ষ্য। এই নতুন এসওপি গঠনের পর অপরাধী দমন, সন্ত্রাসী নেটওয়ার্কে অবৈধ অর্থায়ন ও তরুণদের আন্দোলন দমানো যাবে কিনা এই নিয়ে দ্বিধায় আছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দিল্লির আকাশে কালো মেঘ জমে উঠেছে, চারদিকে আতঙ্ক আর অস্থিরতার ছায়া। ঠিক এমন মুহূর্তে এক অবিশ্বাস্য খবর ছড়িয়ে পড়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ করে দেশ ছাড়লেন। সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে চেপে রাতের অন্ধকারে তিনি রাজধানী থেকে উড়ে গেলেন অজানা গন্তব্যের দিকে। ঢাকায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে জনতার অভ্যুত্থান ও আওয়ামী লীগের পতনের পর হঠাৎ করে প্রতিবেশী দেশ ভারতেও অস্থিরতা ছড়িয়ে পড়ে। মোদী বিরোধী আন্দোলন দীর্ঘদিন ধরেই উঠছিল, কিন্তু বাংলাদেশে পরিবর্তনের ঝড় সেই আন্দোলনে নতুন গতি এনে দেয়। বিরোধীরা রাস্তায় নামে, শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়ে সরকার বিরোধী স্লোগান। ঠিক তখনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। পশ্চিমবঙ্গ, আসাম ও দিল্লিতে একযোগে জেনজিরা একের পর এক হামলা চালাতে শুরু করে। ট্রেন স্টেশন, পুলিশ ক্যাম্প, এমনকি দিল্লির সংসদ ভবনের পাশেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। সাধারণ মানুষ ভয়ে ঘরে আটকা পড়ে। সেনা ও আধা সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতা জারি করে, কিন্তু হামলার ধাক্কায় গোটা প্রশাসন কেঁপে ওঠে। সূত্র জানায়, গোয়েন্দা বিভাগ বারবার মোদীকে সতর্ক করেছিল, আপনি টার্গেটে আছেন। জেনজির গোপন কমান্ডাররা রাজধানীতে ঢুকে পড়েছে, কিন্তু প্রধানমন্ত্রী প্রথমে তা গুরুত্ব দেননি। তিনি প্রকাশ্যে বলেছিলেন, ভারতকে অচল করার ক্ষমতা কারো নেই। অথচ মাত্র কয়েকদিনের ব্যবধানে বাস্তবতা বদলে যায়। জেনজির হামলায় নিহতের সংখ্যা বাড়তে থাকলে সেনা হেডকোয়ার্টারে জরুরি বৈঠক ডাকা হয়। সেদিন রাতে ঘন অন্ধকারে দিল্লির প্রধানমন্ত্রী বাসভবনের ছাদে নেমে আসে একটি বিশেষ সামরিক হেলিকপ্টার। স্থানীয়রা হঠাৎ ঘূর্ণিঝড়ের মতো শব্দ শুনতে পান। তারপর চোখের সামনে ভেসে ওঠে সাদা আলো। প্রত্যক্ষদর্শীরা বলেন, মুহূর্তের মধ্যে মোদীকে কড়া নিরাপত্তার মধ্যে তোলা হয় সেই হেলিকপ্টারে। কয়েক মিনিটের মধ্যে সেটি উড়ে যায় অজানা পথে। প্রশ্ন উঠছে, তিনি কোথায় গেলেন? কেউ বলছে মোদী নাকি সরাসরি গুজরাটের দিকে চলে গেছেন, আবার অন্য সূত্র দাবি করছে তিনি নেপাল হয়ে বিদেশে আশ্রয় নিতে চেয়েছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, শুধু জানানো হয়েছে প্রধানমন্ত্রী নিরাপদে আছেন। কিন্তু সেই নিরাপদ অবস্থান ঠিক কোথায় তার রহস্যের আড়ালে। রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কংগ্রেস নেতারা ক্ষুব্ধ কণ্ঠে বলছেন, এটাই কি একজন প্রধানমন্ত্রী? জনগণ যখন আতঙ্কে দিন কাটাচ্ছে, তখন তিনি নিজের জীবন নিয়ে পালাচ্ছেন। অন্যদিকে বিজেপি নেতারা দাবি করছেন, এটা কেবল সামরিক সুরক্ষা ব্যবস্থা। মোদী খুব শিগগিরই আবার জনগণের সামনে দাঁড়াবেন। তবে সাধারণ মানুষ এত সহজে বিশ্বাস করতে পারছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ভিডিও ও গুজব। কোথাও দেখা যাচ্ছে হেলিকপ্টারের ছায়া রাতের আকাশে মিলিয়ে যাচ্ছে, আবার কোথাও দাবি করা হচ্ছে মোদী নাকি ইতিমধ্যে দুবাই পৌঁছে গেছেন। বাংলাদেশের উদাহরণ চোখের সামনে রেখে ভারতের মানুষ প্রশ্ন তুলছে, এ কি তবে আরেকটি অধ্যায়ের সূচনা? ঢাকায় যেমন দীর্ঘদিনে ক্ষমতাবান সরকার মুহূর্তে ভেঙে পড়েছিল, দিল্লিতেও কি সেই দৃশ্যপট পুনরাবৃত্তি হতে যাচ্ছে? এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নামও ভারতের গণমাধ্যমে ঘুরছে। কেউ কেউ বলছে, বাংলাদেশে পরিবর্তনের ঝড় যেভাবে দিল তা সরাসরি ভারতের বিরোধী আন্দোলনকে সাহস জুগিয়েছে। জেনজি গোষ্ঠীর হামলাও হয়তো সেই সাহসের প্রকাশ। মোদী চলে যাওয়ার পর দিল্লির রাস্তায় ভিন্ন ছবি। পুলিশ আর আধা সামরিক বাহিনী ব্যারিকেড বসালেও মানুষ চিৎকার করে বলছে, আমরা ভীত নই।
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল করছে, শ্রমিকরা কারখানার বাইরে জড়ো হচ্ছে। সবাই বলছে বাংলাদেশে সম্ভব হলে ভারতে কেন নয়। আন্তর্জাতিক মহলও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি জাতিসংঘ বলেছে ভারত এখন ভয়াবহ অস্থিরতার মুখে দাঁড়িয়ে। অনেক রাষ্ট্র তাদের নাগরিকদের সতর্ক করেছে ভারতে অপ্রয়োজনীয় ভ্রমণ না করার জন্য। তবে সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে মোদির ভবিষ্যৎ কি? তিনি কি আবার ফিরবেন, নাকি এভাবেই রাজনৈতিক ইতিহাসে নিজের শেষ অধ্যায় লিখে দিলেন? গোটা উপমহাদেশ এখন দম বন্ধ করে অপেক্ষা করছে। ভারতের আকাশে এখনো ভেসে বেড়াচ্ছে সেই প্রশ্ন, প্রধানমন্ত্রী মোদি কোথায়, আর তিনি কি ফিরবেন ভারতে?